প্রত্যেকটা ফ্যান যিনি এক একজন বিশ্লেষক হয়, আলোচনায় পার্টিসিপেট করতে পারে। তার মানে হচ্ছে যে আমার একটা ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে আমি একজন অভিনেতা হতে চাই। একজন অভিনেতা কিভাবে হতে পারবো? তার বিভিন্ন ধরনের চরিত্র থাকবে, বিভিন্ন ধরনের ক্যারেক্টারশিপ প্লে করবে, হয়তো হবে না, কিন্তু দুদিন পর আবার হবে, সময় লাগবে। ওই আমার চেষ্টাটা ছিল। হ্যাঁ, তো আমি কিন্তু সবাইকে কমপ্লিমেন্ট দিতে জানি না, আমি সবাইকে কমপ্লিমেন্ট দিতে চাই যে উনি এই কাজটা চেষ্টা করেছিলেন, উনি এই কাজটা পারেন নাই, এটা বলার থেকে উনি চেষ্টা করেছিলেন এটা বলাটা অনেক বেশি সুন্দর। কারণ সবগুলো মানুষই আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজে আমাদের জীবন দশায় আমরা যে কাজগুলো করে আমরা চেষ্টা করে দিই যাতে পারফেক্ট হয়। সবাইকে আর পারফেক্ট করতে পারবে? এটার মধ্যে পারসেপশন হয়ে যায়। পারসেপশন হয়ে যায় এই ধরনের যে জিনিসটা আমার পছন্দ হচ্ছে সেই জিনিসটা ওর পছন্দ না হইতে পারে। আমার কাছে যেটা পারফেক্ট সেটা তার কাছে পারফেক্ট না। এটা হচ্ছে আমার জীবন সঙ্গী চুজের ক্ষেত্রে মনে হয় খুবই কালো একটা ছেলে তার সাথে একটা ফর্সা মেয়ে, কিভাবে সম্ভব? কারণ ওই যে যে রং দেখে আমরা বিবেচনা করতেছি সুন্দর অসুন্দর, সেই মানুষটা তো রং দেখে বিবেচনাই করে নাই। তো আমি বলবো যে আমার ফ্রেন্ডরা বা আমাকে যারা পছন্দ করে বা আমার ভাইয়েরা বোনেরা যারা নাটক যদি তোমরা পছন্দ করো, একটা কন্টেন্ট দেখে যদি তোমাদের ভালো লাগে, যেটা আমরা দেখি, সেটা ইউটিউবে দেখো, সেটা কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখো, সেটা হলে গিয়ে দেখো, দেখার পর তোমরা মিলানোর চেষ্টার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমরা আসলে কি দেখতে চাও। এমন একটা ধারণা আছে যে ভাই যেটা করবে সেটাই ভালো, এই ধারণা থেকে আমাদের সরে আসতে হবে। হ্যাঁ, কাছের মানুষের যে কোনো আচরণই ভালো লাগে, কিন্তু আমি চাবো যে ওইটা আমার প্রায়, ওইটা আমার দক্ষতা, যে আমি ডিফারেন্ট জনরাতে কাজ করবো, বিভিন্ন ধরনের অভিনয় করবো। আমি চাই হচ্ছে আমার ফ্যানরাও বাবাকে যারা পছন্দ করে তারাও যদি এটা বুঝতে পারে যে না উনি কি চেষ্টা করে যাচ্ছেন নাকি। হয়তো মরে যাওয়ার পর 20 বছর পর কথা হবে যে উনি অনেকগুলো চরিত্র করছে। সো এটা আমাদের দেশে হয় যে একজন মানুষ মরে যাওয়ার পর আমরা বলি যে ওনাকে আমরা ইউটিলাইজ করতে পারিনি বা ওনাকে আমরা কাজে লাগাতে পারিনি। সেটা আমি তো এখন লার্নিং প্রসেসে, আমি তো এখন শিখছি। তো এই জায়গা থেকে বলবো যে আমার যারা ভক্ত, আমার যারা আমাকে পছন্দ করো, তোমাদের একটা দায়িত্ব আছে। মাইকটা কি বুঝেছে? আচ্ছা, এ হচ্ছে মহিন, এ হচ্ছে রিকু। ও খুবই তরুণ নির্মাতা, চেষ্টা করে যাচ্ছে। ও ভালো কাজ ছাড়া, ওর কথা হচ্ছে আমি ভালো কাজ ছাড়া প্রথম ডিরেক্টর। আর এটা হলো বোন বদলি খবর না। আমি বাদেও ওর অনেক ভালো কাজ অনেক রয়েছে, যে সব কাজে জানিয়েছি তারা। আর এই ধরনের ডিরেক্টর যে আমি সবকিছু আমি কেন্দ্রিক, আমি বাদেও ওনারা খুব ভালো কাজ করেন, সেগুলোই তোমরা অ্যাপ্রিসিয়েট করো সবসময়। আচ্ছা, ভিমিকে তো ছিল তোমরা হয়তো বা, ভিমির সাথে আমার বেশ কিছু কাজ হয়েছে। ভিমি আজকে এখানে উপস্থিত থাকতে চাইছিল, ও পারা নাই, বার্তা বাহক ওর অ্যাসিস্ট্যান্ট। ও এখন জানাবো যে কি অসুস্থ, কি পেটে ব্যথা হচ্ছে, মারাত্মক বিষয়। এটা সলিউশন করে দিতে পারবে আমার ভক্তের একটা সলিউশন দিয়ে দাও। পেটে ব্যথা করে কি করতে হবে? আচ্ছা শুনি, এখান থেকে গল্প পাওয়া যাবে। আসলে মারাত্মক একটা সমাধান নিয়ে আসছে হিমের পেটের ব্যথার জন্য। গ্যাসের জন্য ইসোমিপ্রাজল 10 mg, ভিসেরাল আরো স্পষ্ট করে বল। ইসোমিপ্রাজল 10 mg দিনে 2 বার ডোজ, টাইনিয়াম মেটাসালফেট 50 mg দিনে 3 বার ডোজ, অ্যান্টাসিড প্লাস দিনে 2 বার চুষে খাওয়ার জন্য, অথবা ওর চাইতে সামনের দিকে অ্যাসিনিকা প্লাস, আর গ্যাভিসল সিরাপ 2 চামচ করে দিনে 3 বার। তোর পরিচয় কি? আমি একটা ফার্মেসির কলিগ, 7 বছর মানে 7 বছর ধরে ফার্মেসিতে শিখছি। এই আমার পরিচয়। রোগী না দেখে তুমি ওষুধ দিয়ে দিলে কেন? আধুনিক ট্রিটমেন্ট যেটাকে বলা হয়, না দেখে তাকে বাঁচাতে হবে। মানে প্রাথমিক অবস্থায় এরকম 4-5টা ওষুধ সবগুলো খাবে নাকি অল্প করে খাবে? মানে ট্রিটমেন্টের উপর নির্ভরশীল হবে। যদি বেশি ব্যথা হয় তাহলে মানে সেরকম ডোজ হবে,
হালকা হলে প্রথমে গাছে বসে যেহেতু কেমিক্যাল মানুষের শরীরের বেশি দরকার নেই। দেশের বাড়ি কোথায়? আমার দেশের হচ্ছে রাজশাহী। বেশ খুবই সুন্দর করে বলছে। যাই হোক, ভিডিও সময় পেয়ে গেছে এরকম আর এইটার দায়িত্ব আমরা নিতে পারবো না, এই উপস্থিত কেউই দায়িত্ব নিতে পারবো না। হিমি যদি ওষুধকে যদি অবস্থা খুব খারাপ হয় সেই দায়িত্ব ওরা আর হচ্ছে হিমি আর ওরা অ্যাসিস্ট্যান্টের। হ্যাঁ আচ্ছা, মাইক ঠিক আছে? দাও তো ভাইকে দাও, সার্কাস করা ওই জায়গার মাইক কি ঠিক আছে? একজনকে পাঠাইছিলাম আমি ওই জায়গায়। আসসালামু আলাইকুম ভাই। এই কি পাগল মেয়েরা? এই কি পাগল? আস্তে দূরে থাক। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলো। কি অবস্থা? কেমন আছেন? এই তো আছি আর কি। তোমার নাম কি? রায়হান, রায়হান। কোথেকে আসছো? টাঙ্গাইল, ফকিরপুর থানা। ঢাকায়। দুটো আমার দেশের বাড়ির লোক মনে হয়, ঢাকায়। হ্যাঁ। আচ্ছা। তারপর তোমার সাথে পরিচয় হচ্ছি, তারপর বাইপাস করো। মাইকটা পাস করো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওদিকে ধরেন। আমার নাম ফাইজুল্লাহ মাহমুদ, ঢাকা দোয়া থেকে আসছি। আচ্ছা। ভাই, মূলত আমি একজন অভিনেতা, অভিনয় করি। আপনাকে খুব ফলো করি, আপনার নাটক দেখি, ইউটিউবে দেখি, আপনার অভিনয় করে দেখি। আচ্ছা, শুনে আসো। দেখি তোমার করে দেখি। এটা একটা শুরু শুরু ডিরেক্টর আছে দেখি একটু ডিস্টেন্স মেনটেন মানুষ ওকে Alhamdi. অভিনয় করস লজ্জা নমস্কার লজ্জা নমস্কার ভাই সাইলেন্ট করেন না, ফোনটা সাইলেন্ট করেন। আপনার সামনে ভাই লজ্জা পাই। জিজ্ঞাসা দেশেবারই করবে আপনার সামনে ভাই নাম কি? বিল্লাল মাহমুদ, ঢাকা দোহা, মানে দোহায় কোথায় কোথায় অভিনয় করছো? অভিনয় করছি। মূলত 5 বছর আগে স্টার্ট করছি অভিনয়। খুব ইচ্ছা ছিল ছোটবেলায় থেকে, মানে টিভির পর্দায় নিজেকে দেখার খুব ইচ্ছা ছিল যে অভিনয় করবো। ছোটবেলায় মান্নার ছবি দেখতাম বেশি করে, মানে তার থেকে অভিনয় একটা ইয়ে ছিল, নেশা ছিল অভিনয় করবো। এরপর অভিনয় করতে গেলে তো যখন 5 বছর আগে অভিনয় শুরু করছি তখন ইউটিউবের এত ই ছিল না, যোগ ছিল না। এখন যেমন ইউটিউবে লাইক, টিকটক, সময় পেলে মোবাইলে সবাই ভিডিও করতে পারতেছে, বা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে ইউটিউবের জন্য। ইউটিউব থেকে মানুষ এখন অভিনয়ের একটা সুযোগ পাইতেছে, মানে যে যেমন পারতেছে নিজেরা নির্মাণ করতে পারতেছে। তো আমি যখন অভিনয় 5 বছর আগে শুরু করি তখন এরকম ছিল না, তখন মানুষের পেছনে পেছনে অনেক ঘুরতাম একটু অভিনয় করার জন্য। তো আমি বিভিন্ন প্রোডাকশনেও গেছি, কাজ করছি, যেমন লাইটম্যান, তারপর অভিনয়ের বিভিন্ন সরঞ্জাম টানছি বা তাদের পিছনে ঘুরছি যে একটু সুযোগ পাওয়ার জন্য বা একটু চান্স পাওয়ার জন্য। আমার নাম মনে আছে কাদের কাদের সাথে ঘুরছিস? একটা অপর ভাইয়ের সাথে একটা কাজে গিয়েছিলাম, এসে অলিক ভাইয়ের নাটক ফুটবলের প্রেম টেলিভিশন ছিল, গাজীপুর শুটিং হয়েছে। আর প্রথম যে অভিনয়টা করেছে এটা সিনেমার কাজ ছিল ইমন ভাইয়ের সাথে, সিনেমাটা রিলিজ হবে, সিনেমার কাজ হয় না। এরপর ওই অপর ভাইয়ের সাথে ওই নাটকের কাজ করার পর এরপর এই ছোট ছোট ইউটিউবের কাজ করছি মানুষের এই সাইড ক্রিয়েটর হিসাবে। এরপর যখন অভিনয় দেখি যে কেউ চান্স এইভাবে মানুষের পিছনে ঘুরতে হয় বা ই করতে হয়, পরে নিজে একটা আস্তে আস্তে নিজের চেষ্টা করলাম গল্প লেখার। নিজে গল্প লিখি এবং নিজে পরিচালনা করি। আমি যে কটা শর্ট ফিল্ম এই পর্যন্ত নির্মাণ করছি আমি নিজে পরিচালনা করছি, নিজে গল্প লিখছি, নিজে অভিনয় করছি। যখন দেখি মানুষের পিছনে ঘুরতে ঘুরতে কেউ সুযোগ দেয় না, কেউ চান্স দেয় না, তখন নিজে চেষ্টা করছি গল্প লেখার জন্য। আমার একটা ভিডিও 1,30,00,000 মানুষ দেখছে, একটা লাইক অ্যাকশন নেয়। আমি এ পর্যন্ত যতগুলো ভিডিও বানাইছি সবগুলো সচেতনমূলক ভিডিও বানাইছি, নির্মাণ করছি। কিছুদিন আগে একটা ইভেন্ট শুরু হয়েছিল বাংলাদেশে,
রিচিং স্টার বিডি নামে রাইজিং স্টার রাইজিং স্টার এখানে তরমের সাথে মাঝে মাঝে কথা হয়তো তো তরমে বললো যে এখানে আপনি দিতে পারেন, আপনি সুযোগ পাইতে পারেন অভিনয়। এরপর ওখান থেকে আমরা আপনার একটা নাটক ট্রাম কার্ড পুরানো নাটক, ওখান থেকে আপনার হুবহু আপনি যেভাবে অভিনয় করছেন, যেভাবে অভিনয় করছেন ওরকম আমি সেট আপ করছি, ওইরকম ভাবে রাত্রেবেলা কষ্ট করে আমি অভিনয় করছি। এই ভিডিও আমরা পাঠাইছি, আমাদের ওই ভিডিও তারা আপলোড করা হয় না পেজে। তারা বলছিল যে লাইভ টিকটক ভিডিও কোনো এলাও করা হবে না, কিন্তু তারা বেশি করে লাইভ আর টিকটক ভিডিও যে ধাসে অভিনয় করছে এককভাবে এমনি মোবাইল একা বাঁকা সেগুলি তারা আপলোড করছে। কিন্তু আমরা যারা পরিশ্রম করে ভিডিও নির্মাণ করছি, ভিডিও পাঠাইছি, তারা কোনো ওই ভিডিওগুলো আপলোড করে না। তখন খুব কষ্ট লাগছে যে ভাইয়ের নামে বাইরে নেয়, তখন খুব কষ্ট লাগছে বাইরের নাম দিয়ে বা বড় বড় ডিরেক্টর নাম দিয়ে এরকম কেস করার পর যে তারা এই কাজটা করলো, এরপর যে ইভেন্টটা শুরু করলো না বা ইভেন্টটা শুরু হলো না বা আমাদের ভিডিওটা আপলোড হলো না, এর জন্য খুব কষ্ট লাগছে। তা আমি বলছি যে যদি আজকে আমি যাই ভাইকে বলবো যে এই বিষয়টা যে বাইরের নাম দেয়, কিন্তু ভিডিওটা যদি আপলোড হতো যে তাহলে খুব ভালো লাগতো। তো ভিডিওটা আমার মোবাইল আছে, আমি যদি কখন সুযোগ যদি ভাই বলে তাহলে দেখাবো। পরে এই ভিডিওটা আমি পেজে ছাড়ছি। এরপর মানে ওর ইচ্ছা কিন্তু আমার কাছে ক্লিয়ার না, ও বলতে যে অভিনয় করতে চায়, তারপরে হিস্ট্রি বলা শুরু করে দিলি, ঠিক আছে? মানে জীবনে এরকম অনেক ছোট ছোট ঘটনা ঘটে, এত ইমোশনাল হওয়ার কিছু নাই, বা এত উত্তেজিত হওয়ার কিছু নাই। তুমি চাও হচ্ছে অভিনেতা হইতে, তাই না? সেই অভিনেতা হওয়ার জন্য তুমি অভিনেতার লাইন থেকে সেখান থেকে সরে আরো অনেক কিছু ট্রাই করছো। তো মোটামুটি নিজে ডিরেক্টর হয়ে গেছো, স্ক্রিপ্ট রাইটিং হয়ে গেছে, সবকিছু হয়েছে, কিন্তু আলটিমেটলি অভিনেতা যে স্বপ্নটা ছিল সেটা কি হয়েছে? হয় নাই, হয় নাই না। তো ব্যাপারটা হচ্ছে কি, যেটা হচ্ছে যেটা তোমার ভিশন, যেটা তোমার এইম, সেটাকে কখনো সাইড লাইনে রাখো না, বা ওইটাকে পাওয়ার জন্য আরো সাইড বাই অনেক কিছু না, মানে ওইটার মধ্যে থাকো। অসুবিধা নেই, ওই বছর হচ্ছে দ্বিতীয় অভিনয় করতে চায় কোনদিন বা ডিউটি, ওর একটা পরীক্ষা নিয়ে একটা নাটকে নিয়ে হবে, দেখো কেমন করে। যদি ভালো করে আমরা তো আর কাউকে মানে হয় না যে ভাই আমার তো মা ছিল না, আমার তো বাবা ছিল না, আমার তো চাচা ছিল না, এরকম অনেকে বলে। আসলে মামা চাচা বা খালু কি করতে পারে? তোমাকে কি আমি এরকম এখন তোমার মামার ভূমিকায় আছি, আমি এখন ওকে একটা সুযোগ করে দিলাম, এরপর প্রমাণ করতে হবে কাজ নিজে। সো এই সুযোগ একবারই আসে, বা একবারই কেউ সুযোগ করে দিতে হবে, কিন্তু কাজের ক্ষেত্রে ওই সুযোগ আর নাই যে আমি প্রতিনিয়ত কোনো একটা ফেভার নিব বা কোন কারোর কাছ থেকে একটা সুযোগ নিব। হ্যাঁ, তুমি অবশ্যই তুমি তোমার মধ্যে যদি সেই চর্চা থেকে কাঁপতেছিস কেন, সেই মানে ইচ্ছাটা থাকে, দৃঢ়তা থাকে, আর লেগে থাকার ইচ্ছা থাকে, ডেডিকেশন থাকে, তাহলে হয়তো বা একদিন হয়তো বা মানে এমন হইতে পারে তুমি এখানে দাঁড়ায় কথা বলতেছো, আমি এখানে দাঁড়ায় কথা বলছি, ও বলছে আমি ওর ফ্রেন্ড, আমি তোর ভক্ত, এরকম হইতে পারে, হতে পারে না? বা আমার মধ্যে এরকম আরো অনেকে এসে বলবে যে আমি এখানে অভিনয় করতে চাচ্ছিলাম, তখন তুমি তাদেরকে সুযোগ দিয়ে দিলাম। কিন্তু আমার কথা হচ্ছে এই সুযোগটা হচ্ছে এটা বড় করে দেখার কিছু নাই, এটার মধ্যে কোনো ক্ল্যাপ করার কথা না, কারণ কি এটা খুবই ছোট একটা বিষয়, কিন্তু প্রমাণ করতে হবে তোমার নিজে, ঠিক আছে? আর জীবন থেকে কমপ্লেন জিনিসটা বাদ দাও, যারা বেশি কমপ্লেন দেয় তারা কাজের মধ্যে মনোনিবেশ কম করে, মানে কমপ্লেন আপনা আপনি চলে যায়, বুঝছো? যাও এরপর মাইকে দেখো, এই যে কি দিছে পায় কি বাইকে কিভাবে ঘটলো এটা? কম বলি হবে 4-5 বছর কি দিছিল ঘটনাটা? অনেক জোরে বাইক চালাইতা? এই যে তোমার সাথে যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, এখানে আমি যে অনুধাবন করবো, আমি দেখবো, আহারে ধর তোমার মায়া করবো, সেই স্টেজটা তো পার করে শেষ, 5 বছর হয়ে গেছে। তো তুমি কি এখান থেকে কোনো কিছু রিয়েলাইজ করতে পারছো তোমার সাথে যেটা ঘটছে? তুমি এখন কত বয়স তোমার?
24। আমি চাই হচ্ছে তুমি তোমার ঘটনাটা ছোট করে বলো তো, তুমি এখান থেকে কি শিখছো? তোমার লাইফ এই যে অ্যাক্সিডেন্টের পর তোমার যে একটা পা এখন নাই, রাইট? তুমি এভাবে কিন্তু অভ্যস্ত, এখন চলতে অভ্যস্ত না? প্রথম কষ্ট হইল, খারাপ না? এখন অনেকটা কি মানে এটা মেনে নিছো তুমি, রাইট না? তো তোমার কি মনে হয় যে এটার থেকে তুমি যদি তোমার আরো ছোট ভাইদের যদি উপদেশ দিতে চাও, বা তোমার ফ্যামিলি মেম্বারদেরকে যদি তোমার ফ্রেন্ড সার্কেল বা অন্য, ধরো আমি একটা নির্বোধ, আমি বুঝি না কিছু, তো তোমার এই অ্যাক্সিডেন্ট থেকে তুমি কি কিছু বলতে চাও যে আসলে কি করা উচিত বা কি বলা উচিত? এরকম করে কিছু বলতে ইচ্ছে করে কখনো? বা এরকম কি ঘটনার মধ্যে কি তোমার কোনো ভুল ছিল কিনা, বা তুমি কি আরো একটু কেয়ারফুল হতে পারতে কিনা, বা আর ভুল এরকম বলতে ইচ্ছে করে তুমি আসলে থেকে এই ইনসিডেন্ট নিয়ে বা এই অ্যাক্সিডেন্ট যখন হচ্ছে এখন পর্যন্ত আসলে তোমার কি রিয়েলাইজ হয়? যখন আমি অ্যাক্সিডেন্ট করছি তখন আমারই ভুল ছিল, মানে টান ছিল গাড়ি। তো আমি চাই না আমার তার কারণে এমন হোক। তো এই দেখো যে একজন মানুষ ও আমাকে পছন্দ করে, ওর যে বয়স 24, ওর একটা পা নাই, 5 বছর ধরে একটা পা নাই, এই অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইকে। এই যে আরেকজন আসছে অনেক, হ্যাঁ, ও আমার সাথে কাজ করে, এখন একটু কাজ কম হয়, আস্তে আস্তে বড় হচ্ছে, তো আস্তে আস্তে বড় হচ্ছে, কাজ কম হচ্ছে, মানে ওর কাজ হচ্ছে একসাথে কাজ কম হচ্ছে। তবে খুবই ভালো লাগছে, খুবই ভালো সম্মান দেয় আমাকে এবং আমার কথা মনে রাখে, এটাই হচ্ছে অনেক বড় পাওয়া, যে জীবনে মনে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। তুমি হয়তো দেখা করতে পারতেছো না, কিন্তু মন থেকে মনে রাখতেছো কারো কথা। তো এরা সব হচ্ছে মানে আমাদের খুব আদরের। ও আছে, তারপরে তোমাদের পলাশ আছে, তারপর মোটা সিয়াম আছে, সবাই কিন্তু কাছে, মানে কখনো কখনো একটু দূরে ঠেলে দিতে হয়, আবার কখনো কখনো কাছে টেনে নিতে হয়। এটা হচ্ছে একটা মানে ফর্মুলা। এটা দেখো যে মা বাবারও এটা করে। মানে ওর ভাবটা দেখে মনে হচ্ছিল যে একদম মনে করো যে এখানে অন্য কেউ এসে করছে, মানে দেখছো না অতি ভদ্র। এ হচ্ছে কামরুল, আমরা সিঁড়ি ডাকি। তো তোমরা যে এই এত কাজ দেখছো, হ্যাঁ, ও হচ্ছে সিনেমাটোগ্রাফার, মানে আমাদের যে যেটা দিয়ে আসলে ক্যাপচার করা হয় ক্যামেরা, এই তোরা সামনে দেখছো না, দেখতে পারে। তো সিনেমাটোগ্রাফারের দায়িত্বটা পালন করে ডিওপি অ্যাজ এ ডিরেক্টর অফ ফটোগ্রাফি। হ্যাঁ, ধরো যে আমার যে কাজের নাম বলবো, মানে ম্যাক্সিমাম কাজেই ওর নাম আসবে। এটা বুকের বা পাশে হোক, ফটো ফ্রেম হোক, মানে আরো যে কাজ আছে। হ্যাঁ, মানে এখন মনে করো যে তারপরে আমার দোস্ত যে অপূর্ব কম ছিল কিন্তু ওর করা। সো প্রত্যেকটা আমরা হয় কি কাজের সাথে আমাদের এই সম্পর্কগুলো এরকম যে আমাদের প্রতিদিন দেখা হচ্ছে, এখন কিন্তু দেখা কম হয়। এখন ও ইন্ডোরে সানগ্লাস করেছে, সানগ্লাসটা খুব সানগ্লাসের বিশেষত্বটা বলো। আচ্ছা, ও সানগ্লাস ছাড়া দেখে না, মানে ডিফোকাস দেখে। এটা হচ্ছে সেটির বছর। তো যেটা বলছিলাম যে এই যে ছেলেটা 24 ইয়ার্স ওর বয়স, 24 বছর বয়সে ওর এক্সপিরিয়েন্স, বাইক অ্যাক্সিডেন্ট এবং পাটা নাই, এবং তাকে যখন বলতে বললাম আমার কোনো কমপ্লেন নেই, এদিকে দায়ী করবো এবং ওর মতো যেন আর কারোর সাথে এটা না ঘটে সেটার কথা বলবো। তো আমরা আসলে সিচুয়েশনকে দায়ী করি, আমরা আসলে অনেক সময় সরকারকে দায়ী করি, অনেক সময় বাবা মাকে দায়ী করি, অনেক সময় ভাই বোনকে দায়ী করি, অনেক সময় স্কুলকে দায়ী করি, কলেজকে দায়ী করি। আমরা কি আসলে নিজেকে ব্লেমটা দেই নিজেদেরকে? মানে প্রবলেম কিন্তু আমাদের নিজেদের মধ্যে। হ্যাঁ, উপরে ফুটওভার ব্রিজ আছে, কিন্তু সেখানে কেউ পার হয় না, সবাই নিজেদের দৌড়ায় পার হয়। মানে আমি যে অনেকে অনেক সময় অনেক কথা বলে, আমি দেখছি যে খুব কম বাস ফুটপাতে উঠে মানুষ মারছে। এখন রাস্তাতে গাড়ি চলাচলের জন্য, আর ফুটপাত বানানো হয়েছে মানুষ চলাচলের জন্য।
রাস্তা পার হওয়ার একটা নিয়ম আছে। আমরা কি আসলে প্রপারলি এটা মেনটেন করি কিনা? না। আমাদের অবস্থানগত জায়গা থেকে আমরা যখন রিক্সায় উঠি তখন বলি যে এই মামা আরেকটু কম, ঢুকো। গাড়ি ব্রেক করছে, হর্ন দিছে, একটা তাকাইছে লোক, কি হয়েছে? আপনি গাড়ি চালাতে কি রাস্তা কিনে ফেলছেন? আবার যখন আমি মানুষ সেই মানুষটা গাড়িতে উঠি তখন আরে রিক্সা গাড়ি করেন না, কি হয়েছে? তার মানে আমি যখন রিক্সায় উঠতেছি তখন মনে হচ্ছে যে ভাই তোরা গাড়ি কিনে এত পাগল হয়ে যাচ্ছিস, আমাদের দেখে দিবি না? আমার যখন আমি গাড়ি চালাচ্ছি তখন মনে হচ্ছে আল্লাহ রিক্সা এটা একটা ভেজাল, ও কোনো কিছু শোনা না, হর্ন দিলে শোনা না। আমি যখন আবার বাইক চালাই তখন পাছা দুলায় দুলায় ভয় করে বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ, তখন মনে হচ্ছে আমি সায়েন্সা, আমি পেরে ফেলবো। আবার আমি যখন আমার তোমার সিএনজিতে আসছি তখন এদিকে ঢুকে রং মারো। সো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা দেখবে যে 60%, 70%, কখনো 80% নিজের একটা প্রবলেম আছে। আমরা জাতিগত ভাবে কিনা জানি না, আমাদের মানসিক একটা প্রবলেম আছে যে আমি যখন যে অবস্থানে থাকবো সেই অবস্থানে আমার হাইয়েস্ট ক্রিমটুকু খাইতে হবে, বা আমি যখন যখন কোনো জায়গায় যাব তখন আমি সবচেয়ে লেট করে বের হবো, কিন্তু আমার টার্গেট হচ্ছে সবচেয়ে আর্লি সেখানে পৌঁছানো। সো আমি হাতে সময় নিয়ে বের হচ্ছি না, আর আমাদের মধ্যে একটা প্রবলেম আছে সবাইকে দায়ী করা। সো এই করোনার সময় তোমাদের এক্সপেরিয়েন্স কেমন? করোনাতে কি অবস্থা? তোমাদের এখন জীবনের কি পরিবর্তন হইল করোনাতে? আমরা তো অলমোস্ট 1 বছর। তোমরা একটু সামনে থেকে সরো, আমি দেখতে পারি না। আচ্ছা উপরে দাঁড়িয়ে আমার এক্সপেরিয়েন্স হচ্ছে আমি 4.5 মাস একদমই লকডাউনে ছিলাম, বারান্দা হয়ে যেতাম, বাসায় বসে থাকতাম। ভাই কি এটা? ভাই মাইক সাউন্ডের কি? এই আরেকটা মার ইয়া করি ভাই একটা মাউথ পিস সাউন্ডের কি? সাউন্ডের লোকটা কি? তো এটা একটা অফ করে রাখ। আমি বাসায় বসে থাকতাম, কারণ আমার বাসা থেকে বলা হলো যে আমি একমাত্র থ্রেট তাদের জন্য, কারণ একমাত্র আমি বাসার বাইরে যাই। তো করোনা বাসায় ঢুকলে আমার কারণেই ঢুকতে পারে। সো লজিক আছে কথা যে একমাত্র যেহেতু আমি বের করি, তো করোনা এই জিনিসটা তো আমার দ্বারা হয়তো আসতে পারে বাসায়। তো আমার বাচ্চা ওর 1 বছর কয়েক মাসে নিউমোনিয়া হয়েছিল, তারপর 3 বছর কয়েক মাসে ওর আবার নিউমোনিয়া হয়েছিল। সো একটু সেন্সিটিভ। সো ওর ইমিউন সিস্টেম নিয়ে আমার একটু কনফিউশন ছিল, যেহেতু একটু সেন্সিটিভ। তো আমি প্রায় 4.5 মাস হচ্ছে বাসা থেকে বের হয়ে বাসার মধ্যে ছিলাম। দেন আস্তে আস্তে আবারও আমরা কাজ করা শুরু করি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে এত দেমাগ দেখাই, বা আমরা যে নিজেদেরকে এত বড় মনে করি, আসলে কি আমরা বড়? ছোট্ট ভাইরাসের সামনে কিন্তু আমরা কিছুই না। আমরা কিন্তু খুব আতঙ্কিত হয়ে গেছিলাম, বা আমরা কিন্তু খুব বেশি আমি সাহসিকতার পরিচয় দিতে পারিনি যে আচ্ছা ওকে ফাইন, অনলি বিকজ অফ আমরা কানেক্টেড। আমার লাইফটা আমার মার সাথে কানেক্টেড, আমার লাইফটা আমার ওয়াইফের সাথে কানেক্টেড, আমার লাইফটা আমার ভাইয়ের সাথে, বোনের সাথে, সম্পর্ক, বিভিন্ন সম্পর্কের কারণে কিন্তু আমরা অনেক সময় পিছ পাবো। আচ্ছা আমি একলা থাকতাম, ভাই আমার যাই হোক বাসায় বৃদ্ধ বাবা আছে, আমি বের না করি, আমি একটু সেফ থাকি, তাই না? তো এই যে আমাদের বন্ডিং, এই বন্ডিংটা কেন জানি করোনা আমার কাছে মনে হয় যে আরো বেশি স্ট্রং করে দিচ্ছে। আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে হয়তো চিন্তা করছি, কাছে পাইছি, সময় দিচ্ছি, কিন্তু এখন এটাও যে এটা একটা যুদ্ধ, এই যুদ্ধে পরাজিত আমরা হয়তো যাবো না, আমরা হয়তো পারবো না। পৃথিবীতে এরকম অনেক ভাইরাস আসছে যাদেরকে আমরা এখনো আমাদের সাথে নিয়ে ঘুরতেছি, হ্যাঁ, সেটার কোনো প্রতিষেধক তৈরি হয় না। কিন্তু সেফটি আমাদের নিতেই হবে, আমাদেরকে সেফ রাখতে হবে নিজেদেরকে, এবং আমাদের যারা কাছের মানুষ, যারা একদমই ফ্যামিলি মেম্বার, তাদেরকেও সেফ রাখতে হবে। কারণ মানুষ তো অনেক মারা গেছে, যাদেরকে আমরা ভাবছি যে আরো সময় ধরে আসলে কাছে আমরা পাওয়ার একটা আশা ছিল। আমার বাবাও চলে গেছে, তিনি ছিলেন হচ্ছে খুবই ডমিনেটিং একজন ক্যারেক্টার ছিলেন। তার ফ্যামিলিতে তাদের 9 বোন, আমার 9 কুকুর।
এবং তারা 5 ভাই ছিলেন। সবগুলো ভাই ছোটবেলায় মারা গেছিলেন। একজন ছিল আমার চাচা, যে একটু বড় হয়েছিলেন 71-এ, তাকেও পাঠানাদার বাহিনী মানে আর্মিরা ধরে নিয়ে যায়, সে আর ফিরে আসে নাই। সো আমরা ধরে নিয়েছি তাকে মেরে ফেলা হয়েছে। আমার বাবা ফ্রিডম ফাইটার ছিলেন। সো আব্বা লাং ক্যান্সার হয়ে গেছিল এবং সেটা 4th স্টেজে ধরা পড়ছিল। সো আমাদের কোনো কিছু করার ছিল না। এর মাঝখানে আব্বাকে হসপিটালে নিয়ে যাওয়া হতো রেগুলার বেসিসে, অনেক টেস্ট। সেটা লাং থেকে ব্রেনে ছড়াইছিল, রিবে ছড়াই গেছিল, মানে মোটামুটি স্প্রেড আউট হয়ে গেছিল। এটা ছিল 4th স্টেজ এবং গ্রেড ছিল 3। সো ডক্টররা অলরেডি বলছে যে উনি যে এখন খুবই মানে 2nd স্টেজ 3rd স্টেজ এগুলো ক্রস করে আসছে এবং খুবই নর্মাল লাইফ লিড করছে, এটাই মিরাকেল। তার জন্য এটাই মিরাকেল। তো এরপরে বাবা তার আগের দিনও মানে লাস্ট উনি কমিউনিকেশন আমার সাথেই করছে। হ্যাঁ, সো এই যে কাছের মানুষগুলো চলে যাওয়া, এটা কিন্তু তোমাকে ব্যথিত করবে, তোমার মনে কষ্ট দিবে। হ্যাঁ, কারণ আমরা তো ওনার উপরে বা ওনার চিন্তার বাইরে কোনো কিছু চিন্তা করতে পারবো না। একটা মানুষ স্বাভাবিক অর্থে জন্মগ্রহণ করবে এবং স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করবে। আমার স্বাভাবিক মৃত্যু হয়, মানে আমার যদি অস্বাভাবিক মৃত্যু হয়, আমি আমার বাবার আগে যদি মরে যেতাম, তাহলে এই এক্সপিরিয়েন্সটা হয়তো আমার জীবনে হইতো না। কিন্তু সব ছেলেদেরই এই ধরনের এক্সপিরিয়েন্সের উপর দিয়ে যেতে হবে, যে তার চোখের সামনে তার যারা কাছের মানুষ, বাবা মা, তারা চলে যাবে। সবাইকেই তোমরা জানো সবাই যে তোমরা জন্মগ্রহণ করছো, তোমরা মারা যাবে, কিন্তু তারপরে তোমাদের কত বাড়াবে, আমাদের কত বাড়াবে। কিন্তু আমি যদি বলে দিই যে এই যে সাপোজ অনেক জানে, অনেক জন্মগ্রহণ করছে, মারা যাবে, আজকে যদি বলে দিই যে আগামী বছরের জানুয়ারির 1 তারিখে তোমার মৃত্যু দিবস, দেখবে যে ওর কলকবজা অন্যরকম ভাবে মুভ করতেছে, আল্লাহকে ডাকতেছে, ভালো কাজ করতেছে, কারণ ও জানে যে কবে ও মারা যাবে। আমরা কিন্তু জানি আমরা মারা যাব, কিন্তু তারপরেও আমরা ভুলে যাই, মনে করি না। যখন একটা ডেট ফিক্স করে দেওয়া হবে, উনি চাইলে পারতেন, করেন নাই, কারণ আমাদের স্ট্রেসটা উনি দিতে চান, ছেড়ে দিচ্ছেন। তো আমাদের দায়িত্ব যে এই যে মৃত্যুর যে ব্যাপারটা, এটা মনে রাখা। এটাতে সাউন্ড যাচ্ছে না, তো যায় না? না, সেটা হাতেই রাখি। হ্যাঁ, ওইটা নেন, হ্যাঁ এটা নেন। আচ্ছা, মৃত্যুর যে এই ডাইরেক্ট কেউ শুনে নেই, হ্যাঁ শুনছে বলো। ভাই, এটাতে যাচ্ছে না, সাউন্ড যাচ্ছে না। এটাই ঠিক আছে, এটা দেন। আমার কি এটা ঠিক আছে, এটা সাউন্ড যেটা কি এটা এখন সবসময় করতেছে যে বলুন, এটা অ্যাটাচ হইলে এরকম হচ্ছিল। এটা বলুন যে আমরা এটা আমাদের একটু মায়ের মাথায় রাখা উচিত। আমি এটা অনেক সিরিয়াস কথা বলতেছি তোমাদেরকে, যেমন কিভাবে কাটতেছি। হ্যাঁ, তারপরে কিছু কিছু ব্যাড হ্যাবিট তো আছে, কিছু একটাই আছে, ওটা আমি জানো বন্ধ রাখা থেকে। তো এইভাবে কাশিটা বাড়ে, সেই কাশিটা দেখো, এই 4 মাস আমি স্মোক করা ছেড়ে দিয়েছিলাম, 5 মাস 6 মাস কত ভয় পাইছি। আবার যখন কাজে গেছি, তখন একটা কাজে আমি তোমার মেইনলি কি হয়েছে, যারা স্মোক করে, এটা কাউন্টার না, এখান থেকে শিখা কিন্তু এটা স্মোকে বলি, মানে আমি তো ওয়ান কাইন্ড অফ, মানে আমার বাবাও ছিলেন এরকমই, আমি ওইরকমই কেক স্মোকার। সো ইটস এ ভেরি মানে ব্যাড থিং, খুবই খারাপ জিনিস। তো এই লকডাউনের সময় আমি টোটালি অফ করে দিয়েছিলাম, একটাও খেতাম না। তো আমার কাছের মানুষ, বাসার মানুষ খুব খুশি হয়ে গেছিল। তো লকডাউন করে বের হয়ে শুটিং শুরু হয়েছে তোমার ধরো যে মার্কেট চিপায়। মার্কেট চিপায় আমি সিগারেট ছাড়া কোনো শর্টই নাই, ঠিক আছে? তো আমার কাজ আমার এই ওইটাকে ব্যাক টু দ্য কয়েকদিন করে দিচ্ছে আর কি। এরপর শিয়াব শাহিনের তোমার মরিচি, সেগুলো হচ্ছে কথায় কথায় সিগারেট খায়। আমার হচ্ছে এই ধরনের চরিত্র আমাকে দেওয়ার দরকারটা কি? একটা মানুষের স্মোক বাদ দিয়ে দিচ্ছে, স্মোক করা বাদ দিয়ে দিচ্ছে। সো আমার কিন্তু প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে তাদের এবং চরিত্রে। এবং আমার প্রবলেমটা এতটুকু যে যে জিনিসটা আমি আসলে বাদ দিয়ে দিয়েছিলাম, সেই জিনিসটা আমার ধরে ফেলছি।
তো এখন আমি পারি ইচ্ছে করলে 10 দিন 12 দিন 15 দিন না খেয়ে থাকতে পারি। আমার উপদেশ হচ্ছে যে আমি তোমাদেরকে না করতে পারবো না, কারণ আমি নিজে এটা করি। মানে আমার মতো বোকামি করো না, একটু বুদ্ধিমান হয়ে আর কি। এই বিষয়ে আমি খুব বোকা। তো অনেক বেশি সিরিয়াস কথা বলছি না? অনেক বেশি সিরিয়াস কথা বলতেছি, আমি অনেকদিন পর কথা বলতেছি মনে হচ্ছে। এই জন্য বলে ভক 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 করতে গেছি। তো যাই হোক, আমাদের কিন্তু সময় বেশি নাই। বলো। আচ্ছা, এখন যার যার কথা বলতেছে বলে মাইকে কথা বলো। জোরে বলো। কিছু না হইলে এখানে ও এইসব ভাই বলো বলো বুঝলি না উত্তর তুমি কি আমাকে প্রেম নিবেদন করবো না? একটা প্রশ্ন উত্তর দিবেন তো? প্রশ্ন কর। কি? হ্যাঁ হ্যাঁ পিনটা আমার কাছে। আচ্ছা, মাঝে মনে করেন বালতি খুব আমার পক্ষে 200 দাঁড়িয়ে পাকছে। তারপর হচ্ছে মনে করেন যে আমি তো আলোচনার মতো মেগা টাইপ করে আসি। আচ্ছা, এই বই থাকো, তোমার সবাই একটা কল রয়ে থাকো। এখন কি মানে পিনের মধ্যে এটা পড়ে? বল, আর কি খুলতে হবে? আর কিছু খুলতে হবে? আরে চুল তো তোমার ল্যাপে আছে, চুল এই যে ছোটবেলায় যে মার ভাই মামা আসে না, মামা এটা খাবো ওটা খাবো, মানে এরকম একটা দায়িত্ব। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে, দাও বাইক দাও। ওই যে এদিকে আসো, তুমি বলো। এই জায়গায় দৌড় দাও বলো। আমার মনে হয় কি প্রতিদিনই মাঠের মধ্যে পয়সা করে এরকম আটা দিয়ে দেবো, ভালোই লাগে। হ্যাঁ বলো ভাই, এই জায়গায় দাঁড়া, বলো দাঁড়া, বলো, মাইক দাও। জোরে বলো ভাই, জোরে বলো। না না, মাইক দাও না। ও মাইকের ব্যবস্থা নাই। সমস্যা ভাই, দুইটা তো কেন সমস্যা কেন? দুইটা এটা ছিল মানে কানেকশনটা প্রবলেম হয়। মানে কি দূরে দূরে কথা বলতে হবে। বুঝি কেন কথা? কাছাকাছি বলা যাবে না আর কি, দূরে তো ভায়োলেশন। এটা আগে বলে দিছিল তারা। সাউন্ডের লোকটা আচ্ছা ভাই, তুমি লাউডলি বলো না, আচ্ছা বলো বলো, আমি রিপিট করব। সাউন্ডলেস। সাউন্ডের লোকটা বলে যে জোরে বলো। বলো তুমি জোরে বলো, আমি রিপিট করব। বলো। Assalamu alaikum. At first, take my cordial love and best regards for your family, future, and personal life. Recently, you have talked about acting with someone, the son of my brother. So, all I want to say is, I have a. So, all I want to say is, I have a dream to pursue. And my dad's dream is working at media, which basically means doing acting. So I am only a student of. বাংলায় বল। আচ্ছা ভাই, আসলে আমার স্বপ্ন হচ্ছে অভিনয় করা। আমি এটার প্রতি একটু তীব্রভাবে মানে আমি ইন্সপায়ার্ড এন্ড মোটিভেটেড হই। এটার কারণ হচ্ছে আমি স্কুলে মানে উইদাউট এনি রিজন জাস্ট সব থেকে আমি কিছু মানে রোল প্লে করি বিভিন্ন ধরনের ওকেশনে। তো সেখানে আমি মানে বেশ কয়েকটা প্রাইজ পাই। তো সেই প্রাইজের কারণে মানে আমি যখন দেখছি যে আমি একটা মানে বেস্ট অ্যাক্টরের আমি প্রাইজ পেলাম,
সেকেন্ডে আরো একটা মানে সবাই আমার প্রশংসা করছে আমার অভিনয় দেখে, দেন আমি খুবই মানে আমি বুঝতে পারি যে আমি আসলে আই ক্যান ডু ইট ইফ আই, যে নিশু ভাই যেটা বললো না, হার্ড ওয়ার্ক, ডেডিকেশন এন্ড ডিটারমিনেশন, আমি জানি আমি যদি চেষ্টা করি আমি পারবো ভাইয়া। আজকে আমি যদি ফ্যান বেজের কথা আচ্ছা তুমি জানি চেষ্টা করতে পারবে পয়েন্ট আরেকটা বিষয়, হ্যাঁ আমি আজকে যে আপনি প্লিজ ডোন্ট মাইন্ড, আজকে যে আপনি অ্যাডিডাসের জুতা পরে আসবেন এটা আমি জানতাম, এই জন্য ভাই আমি নিজে অ্যাডিডাসের অরিজিনাল শু পরে আসছি আপনার সাথে ম্যাচিং করে। এটা দুইজন দিন আমি জানতাম যে তুই এই জায়গায় এতগুলো কথা বলবি তারপরে এড্রেস দিয়ে বলবি। না, এটা বলার অন্যতম কারণ হচ্ছে আমি বিভিন্ন নাটকে আপনার এই শুট আমি লক্ষ্য করেছি, তাই আর এই জন্য আমার কাছে একটা অরিজিনাল অ্যাডিডাসের শুট ছিল, এই জন্য আমি চিন্তা করলাম যে আপনার সাথে আমি ম্যাচ করে আসি। ঠিক আছে, এখন প্রশ্নটা কি বলবি? হ্যাঁ প্রশ্নটা হচ্ছে ভাই আমি আসলে মানে কিভাবে, আমি তো ট্রাই করছি আপনার বিভিন্ন ডায়ালগস প্লাস ক্যারেক্টারগুলো আমি নিজে নিজে আয়নার সামনে মানুষ স্টার্টিংটা যেভাবে করে সেভাবে প্লে করার চেষ্টা করি। আচ্ছা আমি বলি, এখন ভাই আমি বল। আমি আসলে কিভাবে ভালো করতে পারি আপনি যদি আমাকে বলতেন। আমি একজন 16 ইয়ার ওল্ড ছেলে, আমি নারায়ণগঞ্জ থাকি, আমার নাম ফারহান শাহরিয়ার, আমি 9 ভাই, খুবই ছোট ভাই। আমি খুব ব্যক্তিগত করতেছি আগে শেষ করে ফেলবি, পড়াশোনাটা গেছে আমি বলি, মানে আমি কিভাবে অভিনেতা হয়েছি সেটা বলি। আমার কখনো বিন্দুমাত্র ইচ্ছা ছিল না যে আমি অভিনেতা হবো, কখনোই ছিল না। ছোটবেলা থেকে কখনো ইচ্ছে ছিল। So, অনেকে বলে যে আমি এখানে লোকের গোড়ায় গোড়ায় অভিনয় করি, সো আই এম নট লাইক দ্যাট। আমার কখনো ইচ্ছা ছিল না, আমার কখনো অভিনেতা হওয়ার টার্গেট ছিল না। তো যখন আমার কাছে যখন সুযোগটা আসছে, যখন মানে আমার প্রথমে তো আমার আসলে মডেলিং দিয়ে শুরু, স্টিল পিকচার্স একটা সেশন হয়, ফটোগ্রাফি স্টিল পিকচার তোলা হয়, সেটা শুরু। তো যখন তুলি তোলার পর কলেজে ছবি ভালো আসছে, তো ওইখান থেকে ছোট্ট ছোট ভালো লাগে, ছবি ভালো আসছে, মানে অনেকের থেকে বেটার আসছে, তখন আস্তে আস্তে একটু ইচ্ছা যায় যে ভালো আসছে। দেন হচ্ছে র্যাপে হাঁটাহাঁটি করা হয়, মডেল হচ্ছে গুড হ্যান্ডার। তো তারপর হচ্ছে কমার্শিয়ালে কাজ করা হয়, এইটার সাথে তখন আস্তে 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 কাজ করা হয়। কিন্তু আমি আমার হোল ক্যারিয়ার, আমি আমার 2000 থেকে আমার কাজ শুরু, এখন হচ্ছে 2020, এই আমার পুরা এই সময়টাতে আমি কখনো কোনো ডিরেক্টর, কোনো লাইন প্রডিউসার, কোনো এক্সিকিউটিভ প্রডিউসার, কোনো প্রডিউসার, কোনো পরিচিত ভাই, বোন, মুরব্বী কাউকে বলি নাই ভাই আমাকে একটা সুযোগ দেন, ভাই আমাকে একটা কাজ দেওয়া যায়, আমি কখনো বলি নাই। আমি উল্টা বলছি আমি করবো, আমি করতে চাই, আমাকে নিয়ে মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত, শুরু থেকে এখন পর্যন্ত একদম শুরু যখন করছি তখন আমার কনভারসেশন গুলো অনেকের কাছে উইয়ার্ড করে যে ছবি আছে তোমার কাছে নাই, মানে একটা মানুষ সামনাসামনি দেখতেছে তার ছবি দরকার কি, আমি ওকে সামনাসামনি দেখতেছি কারণ তোমার কাছে ছবি আছে, তো আমার কাছে এগুলো উইয়ার্ড লাগতো। একজন ডিরেক্টর যখন জিজ্ঞেস করতো তোমার কাছে ভাই ছবি আছে, আমি বলছি না, কারণ সে তো আমাকে সামনাসামনি দেখতেছে, সে তো আমার সাথে 5 মিনিট কথা বলে সে বুঝতে পারবে, কারণ সে তো জ্ঞানী, সে তো বোঝে, তো তার আমার ছবি লাগবে। এরকম অনেক ওয়েল নোন ডিরেক্টরের সাথে আমার কনভারসেশন ছিল, ছবি আছে তোমার কাছে, আমি না, মর্নিং করো, আমি না। সে একটা এমন একটা এজেন্সি ফর্মে বসা, সেখানে জানে যে আমি কাজ করি, তারপর সে প্রশ্ন করতেছে তুমি মর্নিং করো, আমি না, সে অবাক হয়েছে, এরকম অ্যান্সার করতে চাই। সো আমার কখনোই ইচ্ছা ছিল না, কিন্তু যখন আমি এই সুযোগগুলো পাইছি, এই দায়িত্বগুলো পাইছি, তখন সেগুলো প্রপার ওয়েতে পালন করার চেষ্টা করছি। আর একটা কথা এরকম আসছে যে মডেলরা কখনো অভিনেতা হতে পারে না, তো এটা আমার খুব গায়ে লাগছিল। তো দুইটা তো দুই মাধ্যম, কমার্শিয়াল অনেক ফাস্ট মুভমেন্টের উপর দিয়ে যায়, কিন্তু নাটকে অনেক কাম এন্ড কোয়াইট ওয়েতে পারফর্ম করতে হয়, ঠিক আছে? যেমন আমি ওদের সাথে কথা বলা বাদ দিয়ে অশুটিং দিয়ে না আমরা ক্রিকেট চলে যাবো,
না তোমার না, ও সেটাই বলছে। সেটা এসে বলছে যে ভাইয়া চলো কেক কাটি। কেন? শুটিং থেকে আসছি তো, চলো কেক কেটে যাই। বলবো আর কথা শেষ করবো। সো এই বিষয়গুলো হয় কি, এই বিষয়গুলো অনেক সময় মেধা লাগে, অনেক সময় লাগও লাগে। সো আমি যে বলেন যে মানে তখন এক সময় বলা হচ্ছে যে ওয়াইজি নিয়ে যাও, মানে এই কয়েকটা লোক যে বের হয়েছে সেখানে যাও। তখন আমি বলছিলাম যে আমার অলরেডি আই হ্যাভ দ্য লুক, সো আমার এই ধরনের পার্টিসিপেট এই প্রোগ্রামে পার্টিসিপেট করার কোনো ইচ্ছা নাই। তো এই বিষয়গুলো হয় কি যে এগুলো আসলে তুমি বলে বোঝাতে পারবে না যে আসলে কি থাকতে হবে, বাবা থাকতে হবে, চাচা থাকতে হবে, সুযোগ থাকতে হবে, কি থাকতে হবে। ইটস নট লাইক দ্যাট। তোমার মনের মধ্যে যদি ইচ্ছা থাকে, তোমার যদি মেধা থাকে, সেটা তুমি কোনো না কোনো সময় একভাবে না একভাবে সেটা রিফ্লেক্ট করবে। আর যে মানুষটা আসলে ঢাকা শহরে এই বুদ্ধি নিয়ে আসছে যে আমি একজন অভিনেতা হতে চাই, সে আসলে দেশের বাড়ি ফিরে গেছে এবং 20 বছর পর সে আসলে একজন ইঞ্জিনিয়ার বা ডক্টর। তার সাথে কনভারসেশনে এসে জানতে পারে যে সে প্রথম ঢাকা শহরে আসছিল হচ্ছে অভিনেতা হওয়ার জন্য। এরকম অনেক ডিরেক্টর আছে আমাদের, ধরো যে ইমরান রাফার, সে চিরাং থেকে ঢাকায় আসছিল অভিনেতা হওয়ার। সে অনেক গ্রুপ থিয়েটারে কাজ করছে, করে সে ডিরেক্টর হয়ে এখন চিরাঙে ফেরত গেছে, ঢাকায় আছে, কিন্তু যেটা হওয়ার জন্য আসছিল সেটা হইতে পারবে। তুমি কি বলতে চেয়েছিলাম? Considering your birthday, I have a small gift for you. Would you please accept it? হ্যাঁ, বলো, গিফট তো সবাই দিতে ভালো লাগে। এত সহজ প্রশ্ন, এটা কি? এটা কোনো প্রশ্ন হইল? গুলবাহন নাটকে আপনার এসব কি চরিত্রে অভিনয় করেছিল? উত্তর কে দিচ্ছে? আমি দেবো? কেমনে জানো তুমি বাজি? তুমি দেখতে পারবো? কি দেখছো? আচ্ছা, এখানে তোমরা সবাই ছেলে, এখানে একটু নারী চরিত্র বসে আছে। তোর নাম? আপনার নাম? আপনার পাখি জানে আপনার আসছেন? ভয় লাগে, ঠিক আপনি তো? আপনার নাম? মানে এই পোশাকটা আমার খুব ভালো লাগে, জানি না কেন। এই পোশাকটা আমার খুব ভালো লাগে, মানে আমি বলে বসে দেবো, এই পোশাকটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কি বলো? কে বলছে মাঝি? সেটা মাঝি ছিল না, ভুল ভাবনা করে। ভাই বাবু নৌকা চালাইতো, খেয়াল আছে? নৌকা চালাইতো, হ্যাঁ, গুলবাহনে নৌকা চালাইতো না? নুসরাতিন লুৎফিসা ছিল, বাবু ভাই ছিল, হ্যাঁ, সে নৌকা চালাইতো। সে কি করতো? নৌকা চালাইতো, ঠিক আছে, সে কি করতো? তার চরিত্রটা কি ছিল বলো? মাছ মাছ ধোয়া, কি হলো? নাচানাচি করতো, নাচানাচি করতো, কখন নাচানাচি? জি, আরে উত্তর মাঝি, উত্তর সঠিক উত্তর। কনফিউজ হচ্ছে, আমার কাছে কনফিউজ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, বিষ্ণু ভাইয়ের কণ্ঠে গাওয়া গানটির নাম কি? এই নীল বর্ষা। আফরান নিশো অভিনীত প্রথম একক নাটক তার বিপরীতে কে অভিনয় করেছিলেন? উত্তর হাত তুলবা, জাস্ট দিবা না উত্তর, আগে হাত তুলবা যে পারো, শুধুমাত্র হাত তুলবা। হ্যাঁ, সানজিদা, সানজিদা প্রীতি, সানজিদা প্রীতি। আচ্ছা, যদি তোমার মিলে যায় তাহলে দেখা হবে জায়গা মতো। এটা হলো কি? কোন নাটকে? ওরা হয়েছে উত্তর ঠিক আছে? হ্যাঁ, বলো। এটা তো আমি বুঝতেছি না, এই ডায়লগ আমি দিয়েছিলাম। যদি ভুল হয়েছে,
সাথে জায়গা মতোর সাথে মিলানো করে নিচ্ছে কি বলছে এটা আমি কনফিউশন এটা বাদ দেবো এই সময় অভিনীত দ্য প্রেস নাটকের পরিচালক কে ছিল যে পারবার সে হাত তুলো। দ্য প্রেস একটা ভালো নাটক ছিল কে ছিল তার ডিরেক্টর নাম বলো তো হ্যালো হ্যালো ডিরেক্টরের নাম কি হ্যালো জানো? হ্যালো বললে পাবো। আমি ডিওপি নাম বলতে পারি কামরুল ছিল ডিরেক্টর কে ছিল ডিরেক্টর কে ছিল? পরিচালক কেউ জানেন? ওই উত্তর দিলে ডিরেক্ট বাদ। আচ্ছা ইটি মা টেলিফিল্মের নিশো ভাইয়ের নাম কি ছিল ওই যে পারো শুধু বলো। হাত তুলছো, দাঁড়াও, কি হাত তুলছো? আচ্ছা এই ও তো কথা বলে দিচ্ছে জিয়াউল পলাশের আচ্ছা পলাশ একটা নাটকের ডিরেকশন দিছিল হাত তুলো, হাত তুলে হাত তুলছো, তোমরা বলছো ভালো। সেটার মধ্যে আমি আর মেজেবিন ছিলাম এই যে মানে হাত তুলে বলতে পারবে না কেন আগে বললে তো সবাই তো ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা কারা কারা পারে এটা দেখি এটা কি হলো এই জিনিসটা ও বিজয়ী জনতাকে আমরা পুরস্কৃত করব আর একটা হচ্ছে ওই যে আপনার চরিত্র ওই যে ধারণ কিরা ওই ছাড়ছে কে আমার চরিত্র এটা কি মধু বড়টা আবার এত কিছু থাকতে এটি করতে হবে সবার সামনে কাপড় চোপড় ফেলে করতে হবে অত চরিত্র তো ছিল ভাই কি যে ভালো লাগে কি খবর ভাই কি খবর ভাই আপনার কাছে দাঁড়িয়ে এটা শুনে কাদা আছে কাদা নাই তো হবে না তাহলে রাস্তায় পাঠাই দাও। কেউ কাদা নিয়ে আসো ওই একজন যাও একটু রাস্তা থেকে কাদা টাদা নিয়ে আসো। মন আমার খুশিতে ড্যাং ড্যাং করে ড্যাং ড্যাং করে পুরো একটু হইল না তো জিনিস স্যার কাদা নিয়ে আসতে হবে, কাদা তাড়াতাড়ি 2 মিনিট সময়ের মধ্যে কাদা নিয়ে আসতে হবে। বলো কাদাকে আসলে কত দিন খোলার জন্য বলো। স্যার নাম কি তোমার আমার নাম মোহাম্মদ আব্দুল মুমিন কোথায় থাকো আপনার নাম ভাই এলাকার নাম দিয়ে খারাপ লাগছো না নাম ভালোই রসদ করতেছে পাঠান না অনেক উপকারী আছে একটা ব্যাপার আছে না পাগলামি আছে এটা ফিল আছে আসলে ভুল আছে ব্যাপার আছে একটা সরি তোমার কি মনে হয়? ভাই আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না কে ভাই ওটা বুকের বাবুসের ভিতরে ঢুকে গেছে ভাই কিরে পাবনাতে কুইক আনসার সাসা করে রাখো এমনি কি করো আমি তো গারোতে থাকি পাগলে গারোতে হয় না কেমন পরে পরে সব পরে নিয়ে যাও। এখন এই কোরআন হাজার মতো অনেকগুলো বন্ধ হয়ে গেছে না অনেকগুলো আছে কিছু কিছু বন্ধ হয়েছে এখন আর স্যার কাদা আনতে হাত ঠিক আছে হাত পাকা না এটা ওই যে আরেকটা ইয়ে আছে না তৃতীয় লিঙ্গ হাত পাকা ওইটাই বলছি হাত পাকা দুটো হাত পাকা বলে এইটাতে কোন কাজ দেওয়া একটু ইয়া কাদা হাত নিয়ে আনতেছে ওকে লোগো দিতে লোগো। হ্যাঁ গেটআপ শুড বি লাইক একটু মানে আমার একটা চরিত্রের গেটআপ যদি কেউ নেয় আমার ফ্যান পিকচার পারফেক্ট হয়ে যাবে অবশ্যই না কাদা আনতে চুল লাগবে কাদা লাগবে তারপর চুল লাগবে, কাদা গাম লাগবে, লাগবে ছোট ছোট করে লোম বসাই দেবে গাম বসাই দেবে না এটা এত সোজা না তাই না এক সাইডে দিয়ে যাও ওকে এক সাইডে নিয়ে যাও তাহলে তোমরা সবাই বুদ্ধি দিবা ওই ছবিটা আমি দেখাচ্ছি এটা তোমাদেরও একটা পরীক্ষা যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত এই সময় প্রচুর সময় নিতে হবে ভাই ভাই সময় রাখি ভাই ছবিটা নিয়ে যাও ছাড়া আমি একা ভাই আমি ছবিটা দেখ এই তোমার ছবিটা মান সম্মান চলে যাবে
একটা গেটআপ একজন মিসে এটা পারফেক্ট হবে। আচ্ছা আসো আমরা কেক কাটি। চল কেক কাটি। আগে কেকটা কাইটা নে। না 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 প্যাচ লাগে দেবো। ও তুমি কি জানি বলতেছিলে? এই যে মাইক্রোফোন গিফটগুলো আমি নিতে হ্যাঁ, মানে এই ধরনের অনুষ্ঠান একটু বোরিং হয়, বুঝছো? মন টন খারাপ করে নাকি? এবার কি খাওয়া দাওয়া করছো? কেক কাটার পরে আচ্ছা ভাইয়া 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 প্রিয় মানুষটা প্রেম করবেন নাকি? না ভাইয়া প্রিয় মানুষটা? আমার খালাতো বোন মানে ফ্যামিলি ও ঘরের মধ্যে রেখে দিচ্ছে। সুবিধা আছে ভাই বুঝছেন নিয়ে দুটো কথা বলতেন ভাইয়া কুল কুল চোখে চোখে হ্যাঁ শোকের অফার ভাইয়ারা বলছি ভাইয়া ভাইয়া আমার মাইনসিক দিকে আপনার একটা নাটক দেখতে চাই একটি কালচারি বলছি আচ্ছা আমি বলি। সবাই আপনাকে কেন এত ভালোবাসে? আপনাকে কেন সবাই এত ভালোবাসে? এটা আমি বুঝতেছি অ্যান্সার পাই না অ্যান্সার। নার্ভাস। আমি তো নিজেই অবাক, নিজেই অবাক যে মানুষ আমার মধ্যে কি আছে এমন যে আমাকে পছন্দ করতে হবে, আমাকে ভালোবাসতে হবে। এই কাজটা একটু শুরুই করি মোহন ইয়াই রে তন্ময় স্যার তন্ময় কেন সে? এই খাওয়া করে নিয়ে আসো। যাও সব পাগল। আসছে কই থেকে বুঝতো? এইগুলা বলতে ওই যে এই ভাইয়া মাস্কটা লাগান না ভাইয়া প্লিজ। এই বছর আর এটা খোলা দরকার নেই। যে পরিমাণে আমি কাজ করছি ওটা হাতে আচ্ছা এখন আমরা কেক কেটে ফেলি। জি শিওর ভাই ছবিটা তো খুলবে তোমরা এখানে আরো আছে ভয়ঙ্কর কিছু আমার ছবিটা আমাদের নিজেদের ভয়ঙ্করই লাগে। এই জন্য ভাই ছবি চাইলে কেউ দেন না। না মানে আমি আমি আমার নিজস্ব একটা ফিলোসফি আছে। আচ্ছা এটা কি করছো? না এটা কি করছো? এটা ছবির মধ্যে আবার এফেক্ট দিচ্ছ? এটা কি তুমি নিজে আঁকাইছো? মানে এটা কি আচ্ছা আচ্ছা তোমার সাথে আমি এই ছবিটা তোমার বলতাম এটা কোন নাটক সময় অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমি তো ওষুধ বিক্রেতা
আমি কয়টা ছবি তুলবো ইয়া কই ভাই কই ব্যাচ মনে আছে সেটাই তো একজন আরেকজন এটা দিলাম সাইন করার জন্য আপনার হাতে কিছু না লাগবে এই মনে করেন আনছি এটা আমার এটা আপনি লিখবেন পরে ক্লিপ আমি লিখে দিচ্ছি মানে আমি চাইলেও আজকে আসলে সবার সাথে ছবি তুলতে পারবো না, সেজন্য আমাকে আগে থেকে ক্ষমা করে দিতে হবে। যাও আর আরেকটা বিষয় হচ্ছে আমরা আসার আগে অনেক মানুষ সালাম জানাইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবার আসসালাম। সালামটা একবারে নিয়ে নেবেন ওকে, ঠিক আছে। আসসালামু মজার মানুষ কিন্তু ডোন্ট বি ইন্টারেস্টেড। ইউজ ইট। পাসপোর্ট কি 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 পড়াবি এটা তুই? এগুলো কি ধরনের পাকাবি তুই? কি এটা? মানে এইগুলো কি? এটা একটা মেয়েদের জিনিস না। তুমি আমার দিও লোভে টান খাইছে। তুই নিজের হাতে বানাইছিস এই দেখো একটা এরকম একটা ব্রেসলেট সে আমাকে দিয়েছে, যদিও এটা মেয়েলি, কিন্তু তারপরেও এদিকে আয়। মন থেকে দিচ্ছে, তাই না? মন থেকে। ও হচ্ছে আমার সেই ফ্রেন্ড, সেটা হচ্ছে ও ঢাকা শহরে এসে আমার সাথে দেখা করতে না পেরে ওটাকে আমি অনেক বেশি প্রায়োরিটি দিইনি, কারণ ওর মতো আরো অনেকেই করতে পারতো এটা। দাদা একবার ছুঁয়ে দেখতে চাই, এরকম একটা লিফলেটের মতো ছিল, এরকম দেখছো কিনা, বিভিন্ন এলাকায় মায়েরও খাইছে যে আপনি এটা লাগাচ্ছেন কেন। ও হচ্ছে এরকম পাগল আর কি, ও এলাকাও সেম, টাঙ্গাইলের মানুষ একটু পাগল হয়। ঠিক আছে, কি এখন কি এখানে কি হচ্ছে? তুমি সৈয়দ থেকে সৈয়দ থেকে তুমি আসছো প্রোগ্রামে জয়েন করার জন্য। তোমার বাবা মা কোথায় জানো না? আবার জানা তবে চলে যাবো। আমার দম দিতে কষ্ট হয়, তোমাদের এইসব কথাবার্তা শুনলে আমার দম দিতে কষ্ট হয়। সৈয়দ থেকে তুমি কেন আসবে এখানে? দরকার পড়লে আমি পারবো না যেতে। থ্যাংক ইউ সো মাচ। আমার ফ্রেন্ডরা অবাক করে দিচ্ছে। নাম কি ভাই তোমার? সংগ্রাম। কোনো সংগ্রাম ছাড়াই সৈয়দ থেকে আমাদের মাঝে চলে এসেছে আমার সাথে দেখা করতে। So love you brother, ঠিক আছে? আর আমার জন্য প্রে করবা, ঠিক আছে? তুমি তো খুব কাছাকাছি জায়গায় আছো, তো প্রে করবা। আর এরকম সারপ্রাইজ আমাকে যেটা দিলা, মাঝে মাঝে নিজের বাবা মাকে দিবা। জি ভাই, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে? এই সারপ্রাইজটা আমাকে জানাবা, জন্মের মাধ্যমে জানাবা যে ভাইয়া এবার আমি না বলে বাবা মাকে সারপ্রাইজ দিচ্ছি। ওকে ওকে, টেক কেয়ার। থ্যাংক ইউ। আলিফ ভাই কই? আপনার থেকে আমি বয়সে ছোট হবো, আপনার থেকে আমি বয়সে ছোট হবো, আপনি আমার পায়ে ধরে কাজ দিয়েছেন। বই নিয়ে আসো, বই নিয়ে আসো। প্রচুর লম্বা একটা ছেলে। ও ভাই মারো ছেলে মুঝে মারো। পুরুষদের মতো দেখতে। বিগ ফ্যান বিগ ফ্যান। মেয়েদের মতো লাগতেছে কেন? এগুলি ভাই আরো আছে, আমি উনি
পারতেছি না ক্যামেরায় ঘুরে যাবো। আরো ক্লোজ হইতে পারতাম কিন্তু পারতেছি না। মানুষ দেখবো যে আমাদের এই প্রোগ্রামটা নিয়ে অনেক কটু কথা বলতেছে। কে কোনো সেফ দিচ্ছিল না, উনি তার ভক্তদেরকে কোলে তুলে নিলেন, কেন নিলেন, এই ধরনের অনেক কথা মন্তব্য মানুষ করছে। আমি চাই হচ্ছে যদিও প্রোগ্রামটা খুবই বোরিং, জন্মদিবস পালন করাটা আমার কাছে খুব বেশি বোরিং লাগে। তো আমি অনেক বেশি এনজয় করি জন্মদিন, সেটাও না। আলিফ ভাই যাও আর জন্মদিন উপভোগ করার মতো এমন কোনো কিছু নাই। তাড়াতাড়ি তো এই প্রোগ্রামে এমন মোবাইলের দিকে পা আছে, ওরা খুব জোরে দৌড়ায়। তো আমি জানি তোমরা পরিচয় করতেছো। ভাই ভাই প্লিজ বসো ভাই, আমি আসলে পাগলের সবাই দাঁড়ায় বলে বলেন আপনি বসেন। এই যে পাগলের প্রশ্ন। যেমন ধন্যবাদ ভাইকে। ডান 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 ডান। জীবনে কখনো আশা করিনি, জীবনে কখনো কল্পনাও করিনি যে ভাইয়ার হাত থেকে আমি কখনো কোনো দিন এরকম কিছু পাবো। যা আশার থেকেও অনেক কিছু পেয়েছি। আমার একটা আশা ছিল, সেটা হচ্ছে ভাইয়ার সাথে ছোট ভাই হিসেবে একটা নাটক করা। সে যে কোনো ক্যারেক্টার। দাদা এই তোমাদের কার কার অভিনয় করতে ইচ্ছা করে হাত তোলো তো দেখি। ভাই মাস্কটা একটু লাগান ভাই, একটু ঠিক মতো ভাই। ওই তো ভালো হয় তাতে। আচ্ছা, তোমাদের মধ্যে কার কার অভিনয় করতে ইচ্ছা করে? আর কারো কারো মনে করে যে নিজের ট্যালেন্টেড, মানে পারবা জিনিসটা, মানে ইচ্ছা তো করে কিন্তু ফিল করো যে পারবা, মানে সত্যি পারবা। আমার দোয়া কি হবে? আমার দোয়া থাকলে আমার পারবো, একটা রোবট বেটা। অভিনেতা হওয়ার জন্য তো কমন সেন্স দরকার। পারবো গুরু, এই গুরু, আমার দোয়া থাকলে পারবো। ফিক্সড ফেস হবে 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 না যেটা কয়জন এই নামগুলো নিয়ে রাখবো, কারা করে অভিনয় করছে নোট ডাউন করবো। না এই পরে বল, এই জায়গা না আমি বল। খাবারটা কি ওরা নিয়ে নিবে না দিয়ে নেবে? নিয়ে নেবে। আর চলো আমরা কেকটা কাটি, কেকটা কাটি। দাদা ওই দাদা এই সুজিব দাদা এখনো অনেক আরে তোমাদের ক্ষুধা লাগে নাই? ক্ষুধা লাগছে? যাও, দিয়ে আসো ছোট দিয়ে আসো। তুমি আগে যাও, তুমি আগে যাও। বাহ বাহ, ফুল দিচ্ছে আমার টিমে, আমাকে ফুল দিচ্ছে। এই, না না এগুলো আছে, আসো ভাই শুয়ে পড়ি। ওকে চলো চলো।
ম্যাচটা কি সাইফুল সাইড সাইফুল সাইড ওকে আপনাদের ভাই হয়েছে ভাই হয়েছে হয়েছে ভাই এটা দায়িত্ব কে নিব হয়েছে হয়েছে ভাই তন্ময় তন্ময় এই তন্ময় আপনারা যারা তন্ময়! আপনারা অবশ্যই খেয়ে যাবেন, না খেয়ে যাবেন খাবার চলবো কিভাবে রান্না করছে তাহলে আমার খুব ভালো ঠিক আছে? কি রে তোমরা যেখান থেকে যেই আসছো যেভাবে আসছো ওদের সবাইকে ধন্যবাদ যে এই বিশেষ দিনটা তোমরা আসলে মনে রাখো, আমাকে পছন্দ করো। তোমাদের মধ্যে যারা আসলে আমি সিরিয়াসলি বলতেছি যে তোমরা যাদের মধ্যে আসলে ইচ্ছা আছে অভিনয় করার, তাদের নাম, ঠিকানা, কিভাবে যোগাযোগ করা যাবে, কোনো ছবি দিতে হবে না। কেন কি আমার কাছে নাম, ঠিকানা আর নিজের সম্পর্কে 10 লাইন লিখবা, নিজের সম্পর্কে, যে তুমি কে, কোথেকে আসছো। মানে এরকম না যে আমি সুজন, আমি টাঙ্গাইল থেকে আসছি, টাঙ্গাইলের ছোট একটা গ্রাম, অমুক জায়গায় থাকি, এরকম না। মানে এই যে তুমি অভিনয় করতে চাও, মানে নো থাইসেলফ আছে না, যে এই যে ফিলোসফিক্যাল জিনিস আর কি, যে তুমি আসলে কি চাও, কেন অভিনয় করতে চাও, এরকম 10টা লাইন লিখে তোমার কাছে দিয়ে যাবো, ওটা আমি পড়বো। পরে এই যে আমাদের এখানে ডিরেক্টর ভাইরা আছে, তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমাদেরকে কাজে লাগানো যায় কিনা। এর মাঝখানে যদি ওয়ার্ক করে যাও তাহলে মানে এমন হয় না যে এভাবে শুরু হয় অনেকের। আমি তো জানতাম না আমি অভিনেতা হবো, আমার জার্নিটা এরকমই ছিল, হঠাৎ করে জানতাম না। তো অবশ্যই তোমরা যারা যারা ইচ্ছুক আর যারা মনে করো যে না ভাই আমার একটা শখ আছে, একটা শুধু একটা নাটকে যদি অভিনয় করতে পারতাম তাহলে বলতে পারতাম, অভিনেতা হওয়ার ইচ্ছা নাই কিন্তু শখ আছে, একটু থাকলাম, তাহলে ভুল করেও দিব না, তাহলে পানিশমেন্ট হবে, ওটা ধৈরা বাইট কইরা নিয়ে আসবো ঢাকায়, তুই কেন লিখছিলি এই 10 লাইন। আমার এই লাইনে 20 বছর হয়ে গেছে, আমার এখনো মনে হয় 2 বছর হয়েছে, এখনো মনে হয় কিছুই পারি না, এখনো মনে হয় যে কিছুই হচ্ছে না, বুঝছো? তো এই প্যাশনটা থাকতে হবে। এখন বুঝে শুনে লেখো, কে কে নাম দিবা, কে কি করতে চায়, কয়জন অভিনয় করতে চায়, হাতে একটু কমছে। সাদাম কি ভাই? আপনার শান্ত ভেরি গুড। সাথে কিন্তু শান্ত আছে তাই এই আগে ছিল ইসমাইল শান্ত, এখন আপনার শান্ত। তোর বাপমার কোনো আপত্তি নাই? না আপত্তি কি, আমার আপু তো মনে করেন আপনার নিয়ে কিউরিসিটি, আমার এটা কিউরিসিটি। হ্যাঁ আমার বলে তুই আগে আপনার শুরু করে তার ঠিক করো, তারপর তুই অভিনয় করিস। একটু সোজা খারাপ হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছে। শোনো, তোমার এই যে ধরনটা, হ্যাঁ, মানুষ ভাবে কি একজন মানুষ দেখতে কালো, ও পারবে না, যে ভাবে সে হচ্ছে বোকা। একজন মানুষ ভাবে যে ও হচ্ছে হ্যাংলা, ও পারবে না, যে ভাবে সে হচ্ছে বোকা। মানে জীবনে তোমার যেটা লিমিটেশন, সেটা তোমার সবচেয়ে বেশি শক্তি হয়ে দাঁড়াইতে পারে, বুঝতে পারছি? তো এই যে যারা কটাক্ষ করে তারা আসলে জানেই না। আবার অনেকে আমরা জাজমেন্টাল হই না,
আপনি এটা করছেন তো আপনার এটা হবে, সেটা হবে, সেটা নির্ধারণ করার মালিক কে? ওই ফিউচারে কি হবে তুমি তো জানো না, এটা তোমার বলা যাবে নাকি? সো আপনাদের সবার ক্ষুধা লাগছে আমি জানি, আমারও এখান থেকে যেতে হবে ধানমন্ডিতে। সো এনজয় দ্য পার্টি, আমার জন্য দোয়া করবেন, আর এই তো সবসময় দোয়া করবেন যাতে আমি ভালো থাকতে পারি, ডাউন টু আর্থ থাকতে পারি, আর আপনাদের কাছ থেকে ভালোবাসাটা রিসিভ করতে পারি। হ্যাঁ, মানে এরকম কাছাকাছি অবস্থানে থাকতে পারি। ওকে, সো টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবেন। আর একটা জিনিস খুব স্পষ্ট ভাবে বলে দিই, আমি চাই আমার ভক্তগুলো আমার মতো হয়ে উঠুক। আমি এটা চাই যে আমার ভক্তগুলো আমার মতো হয়ে উঠুক। আপনারা ভক্ত হিসেবে আপনাদের আমাকে রিপ্রেজেন্ট করলে এই দায়িত্বগুলো